হচ্ছে যে ইতিমধ্যে দিল্লি থেকে ঢাকা পর্যন্ত যে বিমান পরিষেবা, সেই বিমান পরিষেবা চালু করা হয়েছে। আরো একবার জানাবো আপনাদেরকে, দিল্লি থেকে ঢাকা পর্যন্ত বিমান পরিষেবা চালু করা হয়েছে। ঢাকা পর্যন্ত মোট 2টি বিমান পরিষেবা চালু করলো এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া ছাড়াও পরিষেবা শুরু করলো আরো 2টি বিমান সংস্থা। আজ সকালেই ঢাকা থেকে দিল্লি ফিরেছে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান। 6 শিশু সহ 205 জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বিমানটি। আরো একবার জানাবো আপনাদেরকে, দিল্লি থেকে ঢাকা পর্যন্ত বিমান পরিষেবা শুরু হয়েছে এবং ঢাকা পর্যন্ত 2টি বিমান পরিষেবা শুরু করলো এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া ছাড়াও পরিষেবা শুরু করেছে আরো 2টি বিমান সংস্থা। আজ সকালেই ঢাকা থেকে দিল্লিতে ফিরেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। 6 শিশু সহ 205 জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বিশেষ বিমানটি। বাংলাদেশে যখন চূড়ান্ত অরাজকতা চলছে, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে এ রাজ্য অর্থাৎ এ দেশেরও সীমান্তের দিকে নজর রাখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে প্রত্যেকটা মুহূর্তে নজর রাখা হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে শুরু করে নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রাজ্যের যতগুলো বর্ডার এরিয়া রয়েছে সমস্ত এরিয়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি, আরো অনেকটা জোরদার করা হয়েছে। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি গেদে সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর। অনুপ্রবেশ রুখতে বৈঠক বিএসএফ, স্থানীয় বাসিন্দা সহ একাধিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক বিএসএফ এর। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মাথায় রেখে এ রাজ্যের বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে কড়া নজরদারি চলছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন বিভিন্ন সীমান্ত থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। আমাদের নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন আমাদের সঙ্গে। এর পাশাপাশি আরো অনেকেই রয়েছেন, প্রত্যেকের কাছে আমি এক এক করে যাব। আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। নদিয়া থেকে যেমন পলাশ রয়েছেন, এর পাশাপাশি রয়েছেন, প্রথমে পলাশের কাছে চলে যাই। পলাশ, এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছে সেখানে ঠিক নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে? একদমই দেখো, প্রশাসনের তরফ থেকে অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে কিন্তু যে নজরদারিটা সেটা অনেক গুণ বাড়ানো হয়েছে। আর সব থেকে বড় যেটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে এই 32 নম্বর ব্যাটালিয়নের যে সিও অর্থাৎ কমান্ডেন্ট সুজিত কুমার, তিনি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে তিনি এলাকার যে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং এলাকার যারা ধর্মভীরু লোক আছে তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু মিটিং চলছে। অর্থাৎ কিনা এই সিও তাদের প্রত্যেককে মিটিংটা কি জন্য করছে, যাতে কোনো রকম ভাবে এই পরিস্থিতিতে বাংলাদেশিরা ইন্ডিয়াতে ঢুকতে না পারে তার জন্য এমনকি বলে দেওয়া হচ্ছে যে মাইকেও কিন্তু আপনারা একবার করে আজানের দেওয়ার আগে একবার জানাবেন, যাতে এলাকায় যারা বাংলাভাষী অর্থাৎ বাংলাদেশি যারা তারা এই বর্ডার এলাকাগুলোতেই বেশি করে ঢুকবার চেষ্টা করবে, যাতে বাংলাভাষীরা যাতে সহজে ঢুকতে না পারে। ঠিক এক জন্যই কিন্তু এই মিটিংটা করা হয়েছে। তাতে একাধিক পঞ্চায়েত সদস্য রয়েছে, পঞ্চায়েত প্রধান রয়েছে। তাদের যেটা বিএসএফ এর তরফ থেকে যেটা ব্যাপারটা ক্লিয়ার করা হচ্ছে যে কোনো রকম ভাবে এই বাংলাভাষীরা তারা প্রথমে বর্ডার দিয়ে ঢুকে যে সমস্ত বাংলা রিলেটেড যারা বাংলা বলে তাদের উপরেই মিশে যেতে পারে, যাতে কোনো রকমে মিশতে না পারে। ঠিক সেই কারণেই কিন্তু একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এছাড়াও আমাদের একাধিক প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। ঘোজাডাঙ্গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন, ফুলবাড়ি থেকে রয়েছেন রণজিৎ এবং রঘুনাথগঞ্জ থেকে রয়েছেন সৌমিত্র। আমি একবার ঘোজাডাঙ্গার ছবিটা দেখে নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, সময় যতই এগোচ্ছে ততই এই সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার ছবিটার কি পরিবর্তন হচ্ছে? নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হলো?
দেখো মধুকল্পিতা, সকালের দিক থেকে কিন্তু সকালের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু এখন কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা কিন্তু একদম পুরো কড়া নজর চালাচ্ছে এই চেকপোস্ট থেকে, যাতে কোনোভাবে বাংলাদেশিরা যাতে কোনোভাবে ভারতে প্রবেশ করতে সহজে না পারে, এবং যে সমস্ত বাংলাদেশিরা বা যে সমস্ত বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মানুষেরা পাসপোর্টে অর্থাৎ যারা বৈধ নথি নিয়ে আসছেন তাদের প্রতিটা ব্যাগ, তাদের প্রতিটা নথি তারা কিন্তু ভালো করে চেক করে নিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঘোচাডাঙ্গা চেকপোস্টে। সেই চেকপোস্টে কিন্তু একদম পুরো সকাল থেকে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু তৎপর হয়ে উঠছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তারা একদম পুরো কড়া নজরদারি চালাচ্ছে এই চেকপোস্টে। পাশাপাশি এই সীমান্তবর্তী এলাকায় আগে যেখানে 100 মিটার পর পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিত, সেখানে কিন্তু এখন আরো কম দূরত্বটা করে আনা হয়েছে। এখন তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের এবারে আমরা একবার উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, কেননা সেখানে ফুলবাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ রয়েছেন। রণজিৎ, ফুলবাড়ির যে সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কতটা বাড়ানো হয়েছে? দেখো মধুকল্পিতা, আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে। আমার পেছনে ঠিক 100 মিটার দূরেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ত জুড়ে কিন্তু ভারতবর্ষের বিএসএফ তারা কিন্তু টহলদারি করছে, আর পাশাপাশি কিন্তু নজরদারিতে রাখা হয়েছে। আর এই সীমান্ত দিয়ে আর কিছুক্ষণ আগেই কিন্তু আজ যে পণ্যবাহী ট্রাক, সেই পণ্যবাহী ট্রাক কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছে। আমরা কিন্তু সরাসরি সঙ্গে পেয়ে গেছি এই ট্রাক অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে। তার সাথে কথা বলবো যে কি পরিস্থিতি রয়েছে। দাদা, কি পরিস্থিতি রয়েছে? আমাদের তো 3 দিন পরিস্থিতি খুব খারাপ ছিল, তো আজকে পুনরায় আমাদের গাড়ি যাওয়া শুরু হয়েছে। তো এটাতে খুব ভালো লাগছে আর কি, কারণ এই 3 দিনে আমরা বুঝতে পারিনি যে কী হবে না হবে। সবাই একটু লোকসানের দিকে ছিলাম প্লাস এবং চিন্তিত ছিলাম আর কি, যে কতটা স্বাভাবিক হবে কি না হবে পরিস্থিতি, সেটা নিয়ে আর কি। এই 3 দিনে কত টাকা রাজস্বের ক্ষতি হয়েছে? প্রায় 4 থেকে 5 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে এই 3 দিনে। আজকে ভারত এবং ভুটানের ট্রাক যাচ্ছে? হ্যাঁ, আমাদের ভুটান ট্রাক অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে। আমাদের ভারতের ট্রাক 9টি আছে, সেই 9টি গাড়িও যাবে এবং আগামীকাল থেকে যেরকম ভারতের ট্রাক যায় সেটাও যাওয়া শুরু হয়ে যাবে। মূলত কি পরিবহন করা হয় এই বর্ডার দিয়ে? মূলত এই ফুলবাড়ি সীমান্ত দিয়ে বেশিরভাগ ভুটানের পাথর এবং ইন্ডিয়ান পাথরই যায় মূলত। দেখো মধুকল্পিতা, আমরা যেটা জানালাম যে এইখান থেকে কিন্তু ইতিমধ্যে ট্রাক পরিষেবা চালু হয়েছে, আমদানি রপ্তানি শুরু হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, একবার রঘুনাথগঞ্জের ছবিটা দেখে নেই। রঘুনাথগঞ্জ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রয়েছেন। আমি সৌমিত্রর কাছে চলে যাই। সৌমিত্র, এই মুহূর্তে তুমি রঘুনাথগঞ্জের ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার রঘুনাথগঞ্জ সীমান্তবর্তী এলাকা। রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী এলাকার ওই পারেই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। এর পাশাপাশি একটু পাশেই রয়েছে রাজশাহী জেলা। এই চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং রাজশাহী জেলায় কিন্তু গতকাল রাতেও কিন্তু ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। যারা শাসক দলের নেতাকর্মী ছিল তাদের ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে, এমনই কিন্তু অভিযোগ। অর্থাৎ আওয়ামী লীগের ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে। এর ফলে কিন্তু এটা যেহেতু কাঁটাতারের বেড়া নেই, এই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, এই পদ্মা নদীর পরে রয়েছে কিন্তু চরফিরোজপুর এবং চরফিরোজপুরেই কিন্তু রয়েছে একেবারে সীমান্তবর্তী এলাকা। এছাড়াও তারপরে রয়েছে পুরো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী। তাই সেখান থেকে যাতে সহজে অর্থাৎ চোরাই পথে বা কোনোভাবে যাতে সেখান থেকে অনুপ্রবেশকারীরা এখানে প্রবেশ করতে না পারে, তার জন্য কড়া তল্লাশি চালানো হচ্ছে। বিএসএফরা টহল দিচ্ছে। এর পাশাপাশি এই যে পদ্মা নদী, এই নদীতেও কিন্তু একটু আগেই বিএসএফকে আমরা দেখেছি। বিএসএফরা কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে পুরো সীমান্তবর্তী এলাকাকে, এবং বোঝাই যাচ্ছে যে যতই সময় এগোচ্ছে ততই নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের একাধিক প্রতিনিধিরা, ছিলেন পলাশ, এর পাশাপাশি অর্ণব ছিলেন, রণজিৎ ছিলেন এবং সৌমিত্র ছিলেন। প্রত্যেককেই ধন্যবাদ। আপাতত বাংলাদেশের পরিস্থিতির থেকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে নজর থাকছে, বাংলাদেশের আপডেটের দিকে আমাদের নজর থাকছে। সেখানে